রাজ্যে এসআইআর এর শেষ পর্যন্ত বাদ গিয়েছে 91 লক্ষ। এদের মধ্যে 20 লক্ষ ট্রাইব্যুনালে আবেদনই করেননি। এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। ভারতের নাগরিক সেজে ঘুরে বেড়ানো অনুপ্রবেশকারীদের ধরতে গত বছর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট চালু করে কেন্দ্রীয় সরকার। শনিবার মুখ্যমন্ত্রী এই আইনের কথা বললেন। দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না, তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না। দু রকমের বিষয় রয়েছে, এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এবার আমরা আপনাদের বলবো কাকা ভাইপোর গল্প। কাকা ভাইপো নাকি ভাই, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কলকাতা হাইকোর্টের একটি রায়ের কথা, যেখানে এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টেই গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার নাসির মোল্লা। এসআইআরও নাসির মোল্লার নাম বাদ গিয়েছে। নাসির মোল্লা ভারতীয় নাগরিক বলে দাবি পরিবারের। আদালতে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে পারেনি নাসির। জন্ম, উত্তরাধিকার, রেজিস্ট্রেশন, নাগরিকত্বের প্রমাণ নেই। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার নাসির মোল্লা। এই আইনে ধরলে ধৃতকেই নাগরিকত্ব প্রমাণ করতে হয়। নাসির মোল্লা আবেদন খারিজ করে মন্তব্য করেছে হাইকোর্ট। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার নাসির মোল্লা। যেমনটা বললাম আপনাদের, 18 জুন 2026 নাসির মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত নাসির মোল্লা ডিটেনশন সেন্টারে। জানার চেষ্টা করব যে এই মামলায় রাজ্যের তরফে কি জানানো হয়। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মামলায় রাজ্যের তরফে ঠিক কি জানানো হয়েছে? দেখো, রাজ্যের তরফে পুলিশ যখন তাকে আটক করে এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত জলঙ্গি, মুর্শিদাবাদের জলঙ্গির যে হোল্ডিং সেন্টার বানানো হয়েছে এই ধরনের বিষয়গুলো ট্রিটমেন্ট করার জন্য, সেখানেই এই নাসির মোল্লা রয়েছে। এবং নাসির মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার সময় তাকে রাজ্যের পুলিশ বারবার সুযোগ দেয় যে তিনি যে ভারতীয় এই দাবি করছেন তার সপক্ষে প্রমাণগুলো দিতে। কিন্তু তিনি নিজে স্বীকার করে নিয়েছেন তিনি বাংলাদেশের বাসিন্দা, কিন্তু তার বাবা মা এখানে থাকতেন। কিন্তু বাবার নাম বা মায়ের নাম বললেও তারা কোথায় থাকতেন তিনি বলতে পারছেন না। বিচারপতি কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ সুযোগ দেয় তাকে যে তিনি বলুন, অন্তত আদালত তার যে ক্ষমতা তার বাইরে বেরিয়ে এই সুযোগ দেবে তাকে ভারতীয় নাগরিক প্রমাণ করার, যে বাবা মা কোথায় থাকতেন, যদি তাদের মৃত্যু হয়ে থাকে প্রয়োজনে তাদের কবর থেকে ডিএনএ স্যাম্পেল তুলে এই যুবকের সঙ্গে ম্যাচ করিয়ে যদি প্রমাণ পাওয়া যায়, সেই জায়গাটিও নির্দিষ্ট করে বলতে পারেনি। তাই রাজ্যের এজেন্সির যে সওয়াল, সেই সওয়ালটাতে কার্যত এক প্রকার নিশ্চিত হয়ে যায়। এবং আরও নির্দিষ্ট করে বললে এই নাসির মোল্লা নিজেকে কার্যত বাংলাদেশি বলেই নিজেকে স্বীকৃতি দেয়। এই অবস্থায় যদিও এই নাসির মোল্লা, তার বয়স 46 বছর, কিন্তু তার হয়ে মামলা করেছেন তার কাকা 38 বছর যার বয়স। সেই 38 বছরের কাকা ভাইপো কি করে 46 বছর বয়স হয়, এই প্রশ্নও কিন্তু কলকাতা হাইকোর্টের এই মামলার সময় এসছে এবং সেটাও কিন্তু আদালত বিচার বিবেচনা করেছে। ওকে অর্ণব, রাজ্যের তরফে কি জানানো হয় তুমি তো বললে, কিন্তু বিচারপতি দেবাংশু বসাক কি নির্দেশ দেন? দেখো, বিচারপতি দেবাংশু বসাক
ডিভিশন বেঞ্চে একটি হেভিয়াস কর্পাস মামলা অর্থাৎ ক্ষেত্রে কাকা সুমন মোল্লা নাসির মোল্লাকে খোঁজার জন্য আদালত হস্তক্ষেপ করুক এই আবেদন করে মামলা হয়। তোমার মনে থাকবে বীরভূমের সেই বাসিন্দা তাদের বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য তৎকালীন হাইকোর্টের একটা রায়। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সমস্ত রকমের সুযোগ দেয়। রাজ্যে যে এজেন্সি যে তথ্য দেয় যে সে নিজে অ্যাডমিট করেছে বাংলাদেশে, তারপরেও তার বাড়ি এখানে রয়েছে, তার ভোটার কার্ড রয়েছে, তার আধার কার্ড রয়েছে, এমনকি এসআইআরে তার নাম বাদ যায় এটা ঠিক, কিন্তু তার এখানকার তার দাদু বা এই সংক্রান্ত জমি বা সম্পত্তি রয়েছে এদের এখানকার, এগুলো তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে হাজির করা হয়। কিন্তু তিনি বা তার বাবা, তার নামটা অ্যাডজুডিকেশনে এসআইআর থেকে বাদ যায়, কিন্তু তার বাবা মায়ের নাম ছিল বলা হচ্ছে। তাহলে বাবা মা কোথায় থাকেন সেই তথ্য দেওয়া যায়নি। বাবা মা যদি মৃত্যু হয়ে থাকে কোন কবরে বা কোথায় সমাধি তাকে করা হয়েছে সেখান থেকে খুঁজে নিয়ে এসেও ডিভিশন বেঞ্চ চেষ্টা করেছিল ডিএনএ ম্যাচিং করিয়ে যদি একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। কিন্তু এই সমস্তগুলোর নানা কারণে আদালত শেষমেশ নির্দেশ দেয় আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এক্ষেত্রে ভোটার কার্ড অ্যাডজুডিকেশনে বাতিল হয়ে গেছে, এক্ষেত্রে সেটাও যে নাগরিকত্বের প্রমাণ নয়, সুপ্রিম কোর্ট বারবার বলেছে। এবং তার প্যান কার্ড রয়েছে, সেটাও নাগরিকত্বের প্রমাণ নয়। কাজেই একমাত্রই বিষয় ছিল তার বাবা মায়ের নাম যদি ভোটার তালিকা থেকে থাকে সেটাকে ডিএনএ ম্যাচিং করে খুঁজে নিয়ে আসা, সেটাও পারা যায়নি। তাই এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এই নজিরবিহীন রায় দিয়েছে। এক্ষেত্রে ডিটেনি অর্থাৎ যিনি আটক হয়েছেন তারই দায় বর্তায়। এক্ষেত্রে তিনি এই দেশীয় অর্থাৎ ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক সেটাকে প্রমাণ করা। বেশ অর্ণব, এদিকে শুরু হয়ে গেল জনগণনা। সরকারি প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগে আপনি নিজেই নিজের সম্পর্কে কিছু তথ্য সরকারকে দিয়ে দিতে পারেন। তার জন্য জনগণনার পোর্টাল খোলা হয়েছে। জনগণনার পোর্টালে সেলফ এনুমারেশনে কিভাবে নিজের তথ্য পূরণ করবেন, সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগেই কিভাবে নিজের কাজ এগিয়ে রাখবেন, মানচিত্রে নিজের বাড়ি সরকারকে চিনিয়ে দেবেন কি করে, আসুন বুঝিয়ে দিই আপনাদের। কিভাবে সেলফ এনুমারেশন, census.gov.in এ লগ ইন করতে হবে। যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য সিলেক্ট করতে হবে। এরপর দিতে হবে আপনাকে ক্যাপচা। ওয়েলকাম স্ক্রিন, সেই ওয়েলকাম স্ক্রিনে পরবর্তী ধাপগুলির বিষয় নির্দেশ। পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর দিতে হবে সেখানে, অর্থাৎ পুট করতে হবে। পছন্দের ভাষা তালিকা থেকে নির্দিষ্ট করে দিতে হবে। আপনার যেটা পছন্দের ভাষা সেটা তালিকা থেকেই নির্দিষ্ট করে দেবে। মোবাইলে যাওয়া ওটিপির মাধ্যমে যাচাই হবে। আপনার মোবাইলে যে নম্বর, সেই নম্বর যখন দেবেন সেখানে ওটিপি, সেটার মাধ্যমে যাচাই করতে হবে। জেলার নাম, পিনকোড ও নিকটতম ল্যান্ডমার্ক নির্বাচন। মানচিত্রে একটি মার্কার ল্যান্ডমার্ক নির্দেশ করবে। মার্কারটি টেনে নিজের বাড়ির ওপর নির্দিষ্ট করতে হবে। তারপর গৃহ তালিকা প্রস্তুতকরণের পেজ খুলবে। আর এরপর পরিবারের সব তথ্য ফর্মে পূরণ করতে হবে। যে পেজটা খুলবে সেখানেই আপনার পরিবারের যাবতীয় তথ্য, সে সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে ফর্মে। সব তথ্য পূরণের পর প্রিভিউয়ে যাচাই করে নিতে হবে। তথ্য যাচাই করে সেভ অথবা সাবমিট করতে হবে। সাবমিটের পর এইচ দিয়ে শুরু 11 অঙ্কের এসই কোড আসবে। এসই কোড এসএমএস ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হবে। বাড়িতে জনগণনা করতে এলে এসই কোড বলতে হবে। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা, এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি।
আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন। ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত। আমি এই যে ব্যাপক একটি অভিযান যা আমাদের সংবিধান স্বীকৃত এবং এটি 16তম আদমশুমারি, এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি এবং সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমশুমারি অর্থাৎ সেন্সাস সফল হোক।